ইফতারিতে ছোট্ট একটা দাওয়াতের আয়োজন করেছি। খুব বেশি কিছু করিনি। তবে আগের দিন আমি বানিয়েছি আমার সেই জিলাপি। অনেকগুলো জিলাপি একাই বানিয়েছি। প্রতি বছর মা-মেয়ে মিলে বানাতাম। এবার সময়ের কারণে আর পেরে উঠিনি। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা। আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আজ ছুটির দিন। ছোট বড় সবাই বাসায়। আমি বাচ্চাদেরকে রেখে এক ঝলক শপে এসেছি একটু ফ্রেশ চিকেন নিব বলে। আজকের দিনটা অসম্ভব সুন্দর। অনেক দিন পর না এরকম চকচকে রোদ উঠেছে। আর এই যে আমার পছন্দের সেই গাছটা, বাহিরে আরও কয়েকটা ফুল ফুটেছে, তবে এবার প্রপার ফুলগুলো ফুটেছে। আমার তো দেখে এত ভালো লাগছিল। ফুলগুলো এত ভারী, মাশাল্লাহ। প্রতিবার মা মেয়ে মিলেই জিলাপি বানাই, তবে নাফিসা এবার অনেক ব্যস্ত, তাই ওকে আর বিরক্ত করিনি। আজকে রান্নাবান্না ঝামেলা নেই, মনে হলো যে আমি নিজেই কিছু জিলাপি বানাই। আমি এখানে আজকে ২ কাপ ময়দা নিয়েছি, সাথে ২ টেবিল চামচ হচ্ছে ঘি দিয়েছি। প্রথমে ঘি আর ময়দাটাকে খুব ভালো করে মিলিয়েছি, তারপর এখানে টক দইটা মিলাচ্ছি। আমি ৪ টেবিল চামচ টক দই দিলাম। আর এই যে একদম ছোট্ট চামচটা, এই চামচের অর্ধেকের মতো দিব হচ্ছে বেকিং সোডা। তার মানে হচ্ছে চা চামচের ৮ ভাগের ১ ভাগ হচ্ছে বেকিং সোডাটা দিচ্ছি। এখানে আমাদের পানি ২ কাপের মতো লাগবে, তবে আমি যেটা করছি ১.৫ কাপের মতো পানি প্রথমে দিয়ে এটাকে খুব ভালো করে মিলিয়ে নিব। যেহেতু টক দইটা দিয়েছি, তো পানির পরিমাণ কিছুটা কম লাগবে। স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য চিমটি পরিমাণ লবণ এখানে দিব। আর এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন, এই ময়দাটা একটু আঠালো, বাট এভাবে ফেললে ছিঁড়ে যাচ্ছে। তো এখন এই ঘন ব্যাটারটাকে আমাদের যেটা করতে হবে, ৪-৫ মিনিট খুব ভালো করে ফেটাতে হবে। এই ফেটানোর কাজটা আপনি যত ভালো করে করবেন, আপনাদের এই ব্যাটারটা তত বেশি মসৃণ হবে, আঠালো হবে, আর জিলাপির উপরের টেক্সচার বা দেখার যে সৌন্দর্যটা সব কিছু বেড়ে যাবে। তো আমি এর মধ্যে ৪-৫ মিনিট ফেটানোর পর দেখতেই পাচ্ছেন, এখন এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর আঠালো হয়েছে, আর এই যে সুন্দর করে দেওয়াও যাচ্ছে। পুরো ২ কাপ পানি আমার লাগেনি, কিছুটা পানি রয়ে গেছে। তবে সবসময় যেটা বলি, আপনারা যে উপকরণগুলো ব্যবহার করবেন তার উপরে পানিটা কম বা বেশি লাগবে, তো সেই কাজটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আর এই যে ব্যাটারটা, এটার ঘনত্ব কতটুকু সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার অনেক বেশি ভারীও রাখা যাবে না। আমি সোডা দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে এখনই আমি এটাকে বানিয়ে নিব। তবে আপনারা যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে সোডাটা বানানোর আগে দিবেন। আমি পাশে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য আমি ২ কাপ চিনি আর সাথে ১.৫ কাপ পানি দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করার পর এই যে দেখতে পাচ্ছেন, একটু আঠালো হয়েছে, কোনো ধরনের তার এখানে হয়নি। এই অবস্থায় আমি আগুনটা নিভিয়ে দিচ্ছি। খুব বেশি ভারী হয়ে গেলে কিংবা তার হয়ে গেলে আপনাদের জিলাপির ভিতরে এই রসটা ঢুকবে না, কিংবা রস ঢুকলেও না পরবর্তীতে শিরায় জমে যাবে, তখন জিলাপি খেতে আর ভালো লাগে না। আর এর মধ্যে আমি ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ কেওড়ার জল দিয়েছি। ব্যাস, এটাকে এখন আমি রেখে দিব। তবে এর ফাঁকে না আমি এখানে ২ টেবিল চামচের মতো ঘিও মিলিয়েছি। তাতে করে এর মধ্যে সুন্দর ঘিয়ের একটা ঘ্রাণ হবে। তবে আপনারা এই পার্টগুলোতে আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, এই যে শিরা, এটা গরম রাখা যাবে না। এটাকে মোটামুটি নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। একদম গরম শিরায় আপনারা যদি জিলাপি দেন, তাহলে আপনাদের মচমচে জিলাপিগুলো কিন্তু সগি হয়ে যাবে। জিলাপির ব্যাটারটাকে না আমি এই সসের বোতলে ঢুকিয়ে নিয়েছি। এই সসের বোতলটা ঘুরালে না জিলাপির যেই ব্যাটার সেটা চিকন বা মোটা হয়ে পড়ে। আপনারা কোন ব্যাগ বা যে কোনো ভারী ব্যাগে ভরেও এই জিলাপির প্যাচগুলো দিতে পারবেন। আর এখানে যেটা আমি করছি, অবশ্যই জিলাপি দেওয়ার জন্য একটা খোলামেলা ফ্রাই প্যান নেবেন, তেলটা কম দিবেন। আর আগুনটা হচ্ছে সবসময় মিডিয়াম হাই হিটে রাখবেন। তাহলে দেখবেন কি জিলাপি দেওয়ার সাথে সাথেই ওগুলো ফুলে উপরে উঠছে। আর যদি ঠান্ডা তেলে দেন বা তেলটা যদি পর্যাপ্ত গরম না হয়, তখন আপনি দেওয়ার পর দেখবেন যে জিলাপির নিচটা চ্যাপ্টা চ্যাপ্টা হচ্ছে। জিলাপি বানানোর ক্ষেত্রে এই ২টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। যে একটা হচ্ছে ডুবো তেলে যদি করেন তাহলে শেপটা ভালো আসে না। আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনারা তেলের ব্যালেন্সটা না করেন। অবশ্যই তেলটাকে মিডিয়াম হাই হিটে রাখবেন। যদি দেখেন যে খুব বেশি গরম হয়ে গেছে, তো আগুনটা নিভিয়ে তেলটাকে ব্যালেন্স করে নেবেন, তবে ঠান্ডা তেলে ভাজা যাবে না। আর এই যে জিলাপি দেওয়ার পর কতটুকু মচমচে করবেন সেটা আপনাদের উপরে। আমার বাসায় সবাই দেখা যায় কি একদম কচকচে, মানে বা মচমচেও খায় না, আবার একদম নরমও খায় না। তো আমি কিছু হচ্ছে এইরকম মিডিয়াম করে নামাচ্ছি, আর আমার জন্য কিছু একদম ডিপ ফ্রাই করে নামাচ্ছি, যেগুলো একদম মচমচে হবে।
জিলাপির আরও একটা ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এই যে শিরাটা। এটা একেবারে কুসুম গরম রাখবেন। এই দিক থেকে আপনারা জিলাপি গরম গরম তুলবেন আর সেই কুসুম শিরায় ফেলবেন। জিলাপি কখনোই ঠান্ডা করে শিরায় ফেলবেন না, আবার শিরাটাকে গরমও রাখবেন না। অতিরিক্ত গরম শিরায় আপনারা যদি জিলাপি দেন তাহলে আপনি জিলাপি যত মচমচা করে বানান না কেন, গরম শিরায় পড়ার সাথে সাথে না জিলাপিগুলো একদম নরম হয়ে যাবে। আমি আপনাদেরকে চালের গুঁড়া দিয়ে কিংবা ডাল দিয়ে, আবার ময়দা, চালের গুঁড়া কিংবা ময়দার সাথে কর্নফ্লাওয়ার সব কিছু দিয়েই জিলাপির রেসিপি শেয়ার করেছিলাম। তো দেখা যায় কি আপনি যেই উপকরণ দিয়েই জিলাপি বানান না কেন, সুন্দর করে বানাতে পারলে দেখবেন সবসময় জিলাপি সুন্দর হয়। তবে ওই যে শেষের কয়েকটা ভুলের কারণে দেখা যায় আমাদের মচমচে জিলাপিগুলো পরবর্তীতে নরম হয়ে যায়। অনেকেই একটা জিনিস বলেন যে আপু ১ কাপে কতটুকু জিলাপি হবে? আসলে এইটুকু বলা না একটু টাফ হয়ে যায়। যেমন আজকে আমি ২ কাপ দিয়ে বানিয়েছি। এখানে দেখে তো মনে হচ্ছে যে ১ কেজির অনেক বেশি। এবার ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা রসালো, দেখেই বুঝতে পারছেন বেশ মচমচে, আর ভেতরটা কতটা জালিদার। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। তো যারা একদম মচমচে খেতে চান তারা একটুক্ষণ রেখে একটু ডিপ ফ্রাই করলে এগুলো মচমচে হবে। দেখতে কি যে সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আমি কোনো ধরনের লাইটিং ব্যবহার করি না, আপনারা তো জানেন। তো লাইটিং ছাড়াই এগুলো দেখতে এতটা সুন্দর হয়েছে। সামনাসামনি তো আরও ভালো লাগছিল। যাই হোক, জিলাপি বানানোর পর যে শিরাটা রয়ে গেছে তাতে আমি বুন্দিয়া দিয়ে দিলাম। এই বুন্দিয়াগুলো আগেই বানিয়েছিলাম, তো ছোট ছোট প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন। আজকে আপুদেরকে আসতে বলেছি। এবার সবাইকে একসাথেই করতে পারলাম না। তো গত সপ্তাহ দেখা গিয়েছে আমি ৩টা ইফতারির দাওয়াত খেয়েছি। মানে একদিন পর একদিন। যার কারণে গত সপ্তাহ কিছু করতে পারিনি। তো একদম শেষের দিকে এসে আমি বাসায় ইফতারির আয়োজন করেছি। তো সকাল থেকেই যেটা করেছি, আমি সেহরির রান্নাটা শেষ করেছি আর বিরিয়ানির মাংসটা রেডি করেছি। আর এখানে হচ্ছে ফালুদার জন্য দুধটা আমি আলাদা জাল করে ঠান্ডা করে এই যে বয়মে ভরে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হয়ে থাকবে। বাকি যে উপকরণগুলো ওগুলো ইনশাল্লাহ বিকালে আমি মিলাবো। দুপুরের দিকে আমি টেবিল বা সাইডবোর্ডগুলো একটু গুছিয়ে রাখছি, তাহলে বিকালে আর কোনো ঝামেলা হবে না। এই স্ট্যান্ডটা দেখার জন্য কত আপু যে মেসেজ করেছেন। খুব সম্ভবত ১ বছর বা ১.৫ বছর আগে টিকে ম্যাক্স থেকে আমি এটা কিনেছিলাম। আমি আসলে গুছিয়ে ফেলার পরে ভিডিওটা দিয়েছি। তো এটা যেহেতু স্টোরে চলে গিয়েছিল আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক আপুই এই স্ট্যান্ডটা দেখতে চেয়েছিলেন। এই স্ট্যান্ডগুলো ড্রেসিং এরিয়ার জন্য করে, তবে আমি ডেজার্টের জন্য করি। এর আগেও আমি একটা ব্যবহার করেছি বা এখনও ওটা আমার আছে। তবে এটা ডাবল লেয়ার বা একদম মোটা মোটা পাইপের মতো দেখে না আমার এত ভালো লেগেছে যে আমি ওটা নিয়ে এসেছিলাম। আমার না একদম শার্প গোল্ডের থেকে অ্যান্টিক গোল্ডটা খুব ভালো লাগে। দেখা যায় কি অ্যান্টিক গোল্ডের নর্মাল কিছু দেখলেও আমার এত চোখে মনে ধরে যে ওটাকে আর রেখে আসতে পারি না। আজকে পিচ্চিগুলোর জন্য অল্প কিছু জেলোর কাপ বানিয়েছি আর নিচে ওদের জন্য সুইচ রোল নিয়ে এসেছি, ওগুলো পরে বিকালে কেটে দিব ইনশাল্লাহ। এই হচ্ছে একটা চিকেনের বুকের মাংস। আমি এর আগে একটা চিকেনের বুকের মাংস দিয়ে নাস্তা করেছিলাম, পরে কত আপু যে বলেছেন যে এত বড় চিকেন, এই সেই কত কিছু। আসলে আমাদের এখানে তো কয়েক রকমেরই পাওয়া যায়। আমি জানি বাংলাদেশেও বেশ কিছু সুপার মার্কেটেও বড় বড় চিকেনের বুকের মাংসটা পাওয়া যায়। এর মাঝে বেশ খানিকটা সময় পার হয়েছে। আমি বিকালের দিকে একবারেই রান্নাঘরে এসেছি। শুরুর দিকেই যে কাটাকাটির কিছু কাজ, ডাল বাটা, এগুলো আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। আরও কিছু গোছানোর কাজ আছে, তবে আমি এসেই ফ্রোজেন যে আইটেমগুলো আজকে ভাজি করব সেগুলো নামিয়ে নিয়েছি। পিচ্চিগুলো যেহেতু আসবে ওদের জন্য আজকে আমি চিজের যে আইটেমগুলো বানিয়ে রেখেছি ওগুলো নামিয়েছি। আমি আসলে ব্যস্ততার কারণে ওদের কারও কোনো ভিডিও নিতে পারিনি। ওরা এগুলো এত মজা করে খেয়েছে, তবে খাওয়ার থেকে আমার কাছে মনে হয়েছে ওরা আনন্দ করেছে বেশি। চিজ বলগুলোর ভেতরে যেহেতু মোজারেলা চিজ দিয়েছি, ওগুলো স্ট্রেচি করে করে ওরা এত আনন্দ করছিল। আমি আর আপু এই পাশ থেকে ওদের চিৎকার শুনছিলাম, হাসাহাসি শুনছিলাম, আর আমরাও এদিক থেকে হাসছিলাম। ইফতারিতে আমার শাস্তিকটা করতে খুব ভালো লাগে, তবে ৫ থেকে ৫.৫ ইঞ্চি সাইজের করেছি, যেহেতু কয়েকটা করতে হবে একই ফ্রাই প্যানে যেন হয়ে যায়। তো বড়দেরগুলোতে আমি অনিয়ন দিয়েছি আর ছোটদেরগুলো আমি অনিয়ন ছাড়া করেছি। সকালে আমি বিরিয়ানির মাংসটা রেডি করে রেখেছি, এখন জাস্ট দমে বসিয়ে দিব। তবে এই বিরিয়ানিতে দেখা যায় কি আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড ওরা বড় বড় আলু দিলে খুশি হয়, দেখতেও ভালো লাগে। তো এখানে বড় বড় করে কিছু আলু কেটেছি, তার মধ্যে একটু কালার দিয়েছি যাতে সুন্দর লাগে। আলাদা বড় একটা হাঁড়িতে চালটাকে ভেজে এবার সেই রান্না মাংস, আলু,
বেশি করে ধনিয়া পাতা আর বেশ কিছু হচ্ছে পুদিনা পাতা, বেরেস্তা সব কিছু দিয়ে সুন্দর করে মিলিয়ে এটাকে এখন আমি একবারে ঢাকনা দিয়ে দমে রেখে দিব। একবারেই হয়ে যাবে। আমি পোলাও বিরিয়ানি, নর্মাল বিরিয়ানি, দম বিরিয়ানি যেটাই বলেন না কেন, হয়তো ফ্লেভারটা ডিফারেন্ট করে অ্যাড করি, তবে এইভাবেই রান্না করি। আমি কাঁচা মাংস দিয়ে কেন জানি রান্না করতে পারি না, কেমন জানি লাগে, আমি জানি না। তো যাক, এই বিরিয়ানিটাই সবাই অনেক পছন্দ করে খায়, তো সেই কারণে আমি ওইভাবেই বানাই, আমার জন্য সহজ হয়ে যায়। এইবার আমাদের রোজা এত ঠান্ডায় পড়েছে, ফ্রুটস অনেক বেশি খাওয়া না হলেও দেখা গিয়েছে ফ্রুটস চাটটা আমার বাসায় প্রতিদিন ছিল। পেঁপেটা সবসময় কম বেশি আমার বাসায় থাকে, আমরা দুজন খুব পছন্দ করি। তবে তরমুজ আজকে প্রথম এনেছি, আলহামদুলিল্লাহ তরমুজটা বেশ ভালো পড়েছে। নর্মালি আমার বাসায় কেন জানি তরমুজ কিনলে একদম ভালো পড়ে না। আজকে আপুরা আসছে ঠিকই, তবে আমার কাজের চাপটা একদম কম, যেহেতু ফ্রিজে আমার কিছু জিনিস বানানো ছিল। ভেবেছিলাম যে ফ্রুটসের এই ডিশটা খুব সুন্দর করে সাজাবো, কিন্তু শেষের দিকে এসে দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে, আর পেরে উঠছি না। আমি ভেবেছিলাম বাচ্চাদের জন্য একটু ডিফারেন্ট করে এখানে আমব্রেলা দিয়ে কিছু একটা করব, সেগুলো এনেও রেখেছি। পরে দেখলাম যে আর সময় মতো সব শেষ করতে পারবো না, তার থেকে নর্মালিভাবে রেখে দিয়েছি। ছোটবেলা থেকে আর কিছু পারি না পারি, সালাদ বা ফ্রুটসের ডিশ এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফুল পাতা এটা সেটা করে মানে সাজাতে খুব ভালো লাগতো। দেখা যেত যখন যেই বাসায় গিয়েছি বেড়াতে, সেখানে বসে বসে আমি এই কাজই করতাম। এখন দেখা গেছে কাজের চাপে এই কাজগুলোই আমি আর মানে সময় মতো সুন্দর করে করতে পারি না। আমি যখন ফ্রোজেন আইটেমের রেসিপিগুলো শেয়ার করি, অনেক আপুই বলেন যে আপু এই জিনিসগুলো কিভাবে ভাজি করেন। আসলে এগুলো আমি চেষ্টা করি 1-1.5 ঘন্টা আগে নামিয়ে রাখতে, নর্মাল টেম্পারেচার হলে তারপর আপনারা ভাজি করবেন। ওই যে অনেকে বলেন না যে তেলে ভাজি করলে ফেটে যায়, রোল ফেটে যায়, সমুচা ফেটে যায়, আলুর চপ ফেটে যায়। সেটার একটা বড় কারণ আপনারা ঠান্ডা ঠান্ডা যদি এভাবে তেলে দেন, তাহলে কিন্তু আপনাদের সব আইটেম এভাবে ফেটে যাবে। এটা ওটা করতে করতে একদম শেষ মুহূর্তে এসেই সব শেষ করেছি, যার কারণে সুন্দর করে আর ভিডিও নেওয়া হয়নি। এই যে কয়টা ক্লিপ নিয়েছি সেটাও আপুর কারণেই নেওয়া। আপু বারবার বলছিল তুমি একটু ভিডিও নিয়ে নাও, পরবর্তীতে তোমার ব্লগে অ্যাড করতে পারবা। তো আসলেই তাই, এরকম হুড়াহুড়ি করলে না দেখা যায় যে ভিডিওর কাজ সুন্দর করে করা যায় না, আর আমি চাইও না। মনে হয় যে যখন যে আমার বাসায় আসে তার সাথে আমি সুন্দর করে একটু সময় ব্যয় করি বা তাদের সাথে সময় কাটাই, সেটাই আমার বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ইফতারের পরে যেহেতু এখন লম্বা একটা সময় থাকে, আজকের দিনটা এত ভালো গিয়েছে। সবাই মিলে গল্প করলাম, তার মাঝখান থেকে চা ফালুদা সবই খেলাম। তো আমরা বড়রা একটু বড় গ্লাসে ফালুদা খেয়েছি, আর এখানে বাচ্চাদের জন্য একটু ছোট ছোট করে করেছি। দুধটা রেডি করে রাখাতে আমার খুব সুবিধা হয়, একদম ঝটপট করে ফালুদাটা বানিয়ে মেহমানের সামনে দেওয়া যায় না। কি হবে এখন? এটা টান দিতে হবে। সব শেষ, ফাইনাল টাচ। আমি খাবারগুলো গুছিয়ে নিয়েছি। আমার বড় মেয়ে আর আমার জনাব মিলে এখন ধোয়াধুয়ি বা মোছামুছি, ব্রাশের কাজগুলো ওরা বাপ বেটি মিলেই করবে। আজকে ওদের বাপ বেটি সবারই শরীর খারাপ ছিল, তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।